এবার আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা তোমরা মেডিকেলের জন্য, এনইটি মেডিকেলের জন্য বা জেনপাস এর মতো এক্সামের জন্য পড়তে চলেছো, তার জন্য এবার আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের প্রত্যেকের সম্বন্ধে জানবো। আজকের ক্লাসে চলো আমরা একটু কিংডম মোনেরা সম্বন্ধে একটু জানার আগ্রহ করি। দেখো, প্রথমে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কি, কিংডম মোনেরার সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য কে জানো? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বলতে পারো গুরুত্বপূর্ণ সদস্য, শুধুমাত্র একমাত্র সদস্য বললে একটু হয়তো ভুল বলছি আমরা, কারণ এর মধ্যে সায়ানো ব্যাকটেরিয়া আসে, অ্যাক্টিনোমাইসিটিস আসে, এগুলো আসে, বুঝেছো? তাহলে এইটা কিন্তু মাথায় রাখো। অণুজীবদের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যায় সব থেকে বেশি। আজকে আমরা ভাইরাস নিয়ে কথা বলি অনেক সময়, কিন্তু যারা মাইক্রো অর্গানিজম, যারা অণুজীব, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের মধ্যে সব থেকে বেশি কে আছে? সে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে তুমি সর্বত্রই পাবে দেখতে, তোমার এই হাতের ওপর দেখতে পাবে, মুখের ওপর দেখতে পাবে, মুখের ভেতরেও দেখতে পাবে ব্যাকটেরিয়াকে। তুমি এক মুঠো মাটি নাও, এক মুঠো মাটির মধ্যে কি আছে জানো? এই হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। শুধু তাই নয়, উষ্ণ প্রস্রবণ বা মরুভূমি বা বরফ আচ্ছাদিত অঞ্চল বা সেই সমুদ্রের একদম গভীর অঞ্চল, সেই সব প্রতিকূল পরিবেশেও তুমি ব্যাকটেরিয়াকে দেখতে পাবে। ওখানে কিন্তু খুব কম সংখ্যক জীব থাকে, কিন্তু ব্যাকটেরিয়া জানো তো সেখানেও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। অনেক সময় কি করে জানো তো, জীবদের বাইরে বা ভেতরে এরা পরজীবী রূপে অবস্থান করে এবং তাদের হোস্ট বা পোষকের থেকে তারা খাদ্যবস্তু আহরণ করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা হচ্ছে ব্যাকটেরিয়ারা কোথায় থাকে, আমরা সেই ব্যাপারটা তোমাকে একটুখানি বললাম। এরপর বলি চলো, আমরা ব্যাকটেরিয়াকে আমরা তার আকৃতির ওপর ভিত্তি করে চলো আমরা তাকে শ্রেণীবিন্যাস করব। আমরা ব্যাকটেরিয়াকে কিভাবে শ্রেণীবিন্যাস করেছি? যদি সে গোলাকার আকৃতি হয় তাকে বলবো কক্কাই, যদি সেটা দেখো রডের মতো হয়, দণ্ডাকৃতি হয়, তাকে আমরা ব্যাসিলাস বলবো। তাদের যদি কমা আকৃতির হয়, কমা আকৃতির হলে তাকে আমরা বলবো ভিব্রিও। আর যদি সর্পিলাকার হয় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো স্পাইরেলিয়াম। তাহলে এইগুলো কিন্তু মাথায় রাখবে। সেটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়াকে তার আকৃতির ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে পেরেছি। ছবিগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। এই ছবিগুলো অন্য কোনো বই থেকে ছবি নয়, তোমার টেক্সট বই থেকে কোনো ছবি চলবে না, এই ছবিগুলোই মাথায় রাখতে হবে আমাদেরকে মেডিকেলের জন্য বা জেনপাস এর এক্সামের জন্য। নেক্সট দেখো, যদি ব্যাকটেরিয়া খুবই সরল, কারণ তারা সরল তো হবেই, তারা এক কোষ দিয়ে তৈরি, কিন্তু এদের আচরণ অত্যন্ত জটিল প্রকৃতির। অন্য বহু জীবদের তুলনায় ব্যাকটেরিয়া গোষ্ঠীতে আমরা বিপাকীয় ক্রিয়ার সব থেকে বেশি বৈচিত্র্য দেখতে পাই। কিছু ব্যাকটেরিয়া আছে তারা স্বভোজী, কিছু ব্যাকটেরিয়া আছে তারা পরভোজী, মানে তারা অন্য বস্তু থেকে নিজেরা খাদ্য সংশ্লেষ করতে পারে না, তারা অন্য বস্তু থেকে খাদ্য সংশ্লেষ করে। কিন্তু কিছু ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে, তারা আলোর উপস্থিতিতে তারা খাদ্য তৈরি করতে পারে। এটা দেখো ভেরি ইন্টারেস্টিং। আবার আছে তারা রাসায়নিক বস্তুর সাহায্য নিয়ে খাদ্য তৈরি করে, তাদেরকে আমরা তখন কিভাবে গ্রুপ করব? রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী। কিন্তু দেখো আমরা যদি ক্যাটাগরাইজ ওয়াইজ করি, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াই কিন্তু পরভোজী। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া পরভোজী, মানে তারা খাদ্য তৈরি করতে পারে না, খাদ্যের জন্য এরা অন্য জীব অথবা মৃত বা জৈব পদার্থ থেকে উপরই তারা নির্ভরশীল। বোঝা গেল ব্যাপারটা? ভেরি ইন্টারেস্টিং। কি কি ধরনের কোশ্চেন আসবে তুমি বুঝতে পারছো তো? এবার দেখো আমরা জানবো কার সম্বন্ধে?
সেটা হচ্ছে আর্কিওব্যাকটেরিয়া সম্বন্ধে 2.1.1 এর ভেরি ইম্পর্টেন্ট টপিক কোশ্চেন আসার জন্য। আর্কিওব্যাকটেরিয়া কারা? এই ব্যাকটেরিয়া গুলো একটা বিশেষ ধরনের জীব বা বিশেষ ধরনের মনেরা। এরা প্রতিকূল পরিবেশে বর্তমান, অত্যন্ত লবণাক্ত অঞ্চল বা উষ্ণ প্রস্রবণ বা তৃণজাতীয় উদ্ভিদের সমৃদ্ধ যে জলাভূমি, সেই সব প্রতিকূল পরিবেশে তুমি আর্কিওব্যাকটেরিয়াদের দেখতে পাবে। কিন্তু অন্য ব্যাকটেরিয়ারা থাকতে পারে না, আর্কিওব্যাকটেরিয়া গুলো ওই প্রতিকূল পরিবেশে থাকতে পারে। কি কারণ আছে এটার? কি মেন কারণ? তার কারণটা কি জানো? এটা তোমার মেডিকেলের একটা কোশ্চেন। তাদের আর্কিওব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন, যেটা কিন্তু ব্যাকটেরিয়া, সাধারণ ব্যাকটেরিয়ার থেকে পৃথক। আর্কিওব্যাকটেরিয়াও কিন্তু মনেরার মধ্যেই পড়ে, কিন্তু ব্যাকটেরিয়ার, সাধারণ ব্যাকটেরিয়ার থেকে তারা একটু আলাদা। কার জন্য? কোষ প্রাচীরের গঠনের জন্য। এই কারণের জন্যই তারা প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে। এটা মেডিকেলের কোশ্চেন। কি কারণের জন্য তারা প্রতিকূল পরিবেশে থাকতে পারে? দেখো, আমরা আর্কিওব্যাকটেরিয়ার যদি গুরুত্বের সঙ্গে কথা বলি, কি তার তাৎপর্য, কি তার গুরুত্ব। কিছু মিথানোজেনিক ব্যাকটেরিয়া আছে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, এটা কোন টাইপের ব্যাকটেরিয়া? এটা আর্কিওব্যাকটেরিয়া, কিন্তু মনে রেখো কোথায় থাকে এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া? গরু বা মহিষের মতো কিছু এই রোমান্তক কিছু, যাদের রোমযুক্ত কিছু প্রাণীদের, এরা অন্ত্রে বসবাস করে এবং এদের মল থেকে এই ব্যাকটেরিয়াগুলো নির্গত হয়। সেই জন্য আমরা গোবরকে ইউজ করে কি তৈরি করি? বায়োগ্যাস তৈরি করি। সেই বায়োগ্যাসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মিথেন। সেই মিথেন কে তৈরি করে? এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া, এক প্রকার আর্কিওব্যাকটেরিয়া। বোঝা গেল জিনিসটা তো? এটা কিন্তু মাথায় রাখবো আমরা। অনেকগুলো কোশ্চেন পাচ্ছি কিন্তু আজকে আমরা। পরের দিনের টেস্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আমরা বলবো ইউ ব্যাকটেরিয়ার কথা। ইউ ব্যাকটেরিয়া কাদের বলে জানো? হাজার হাজার ধরনের ইউ ব্যাকটেরিয়া, যারা তোমাকে একটু বলি। এবার দেখো, শুনতে পাচ্ছ তো? এবারে দেখো, আমি তাহলে ইউ ব্যাকটেরিয়া সম্বন্ধে তোমাকে বলছিলাম। হ্যাঁ, ওকে ওকে, এখন শুনতে পাচ্ছ তো? ওকে। ইউ ব্যাকটেরিয়া যারা আমাদের চারিপাশে থাকে, আমাদের পরিবেশে থাকে, এবং এদের গঠন তুমি যদি দেখো, এদের একটা কোষ প্রাচীর বর্তমান থাকে। আর এদের মধ্যে তুমি কি দেখতে পাবে জানো? একটা ফ্ল্যাজেলা দেখতে পাবে, যার সাহায্য নিয়ে তারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে।
ইউব্যাকটেরিয়ার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যাদেরকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলবো, যাদেরকে আমরা বিজিএ বলবো, ব্লু গ্রিন অ্যালগি বলবো। তাদের ক্লোরোফিল কেমন টাইপের, এটা এমসিকিউ কোশ্চেন। সবুজ উদ্ভিদের মতোই তাদের ক্লোরোফিল থাকে, অর্থাৎ ক্লোরোফিল এ থাকে তাদের মধ্যে, এবং তারা সালোক সংশ্লেষ করতে পারে। তাই সায়ানোব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে স্বভোজী, এটা মাথায় ঢুকিয়ে নাও। দেখো সায়ানোব্যাকটেরিয়া গুলো এককোষী এবং তারা সূত্রাকার লম্বা মতো, এবং তারা একই সঙ্গে কলোনি গঠন করে। এরা কোথায় থাকে? এরা মিষ্টি জলেও থাকে, সমুদ্রেও বসবাস করে। মানে আমাদের এমসিকিউর কিন্তু দুটো অপশন হলো কিন্তু এখানে, অথবা তারা স্থলজ শৈবাল, অনেক সময় তারা স্থলেও থাকে। এইখানটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে গো, এখানটা খুব ভালোভাবে আন্ডারলাইন করো বা পরবর্তীকালে নোট করবে। কলোনিগুলো তারা জিলাটিন জাতীয় আবরণ দ্বারা আবৃত থাকে। কি দিয়ে? জিলাটিন জাতীয় বস্তু দিয়ে। দেখো দূষিত জলাশয় এরা প্রায়শই দ্রুত হারে বৃদ্ধি করে, তখন তাকে আমরা অ্যালগাল ব্লুম বলি, তখন পুকুরের জলটা পুরো সবুজ হয়ে যায়। এদের মধ্যে কিছু কিছু জীব তাদের এক ধরনের বিশেষ কলা, বিশেষত কিছু কোষ পরিবেশের মুক্ত নাইট্রোজেনকেও সংবোধন করতে সহায়তা করে। দেখো আমি পাশে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবালের কথা বলছি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এদের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ কোষের কথা বলছি, এই দেখো হেটারোসিস্ট। মার্ক করবে, ছবিটাকে মনে রাখতে হবে, এই ছবিটাই। কি নাম? হেটারোসিস্ট। কি কাজ করে? এটা মুক্ত নাইট্রোজেনকে সংবোধন করতে, মানে নাইট্রোজেন ফিক্সেশনে সহায়তা করে। তাহলে ব্লু গ্রিন অ্যালগির দুটো উদাহরণ বলো, তখন কি বলবে? যেমন নস্টক এবং অ্যানাবিনা, এদের ক্ষেত্রেও আমরা হেটেরোসিস দেখতে পাবো। এরা তার মানে ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়ারা, তাদের দুটো গুরুত্বপূর্ণ অংশ দেখলাম, একটা তারা স্বভোজী এবং তারা নাইট্রোজেন সংবহন করতে পারে, এবং তাদের যখন তারা একটা কলোনি আকারে থাকে তাদের ওপরে জিলাটিন বা মিউসিলেজের আবরণ আমরা দেখতে পাচ্ছি, ছবিতেও দেখতে পাচ্ছ এখানে। এবার রাসায়নিক সংশ্লেষকারী কিছু স্বভোজী ব্যাকটেরিয়ায় কিন্তু হেটারোসিস দেখা যায়। এবার রাসায়নিক সংশ্লেষকারী যে স্বভোজী যে ব্যাকটেরিয়া, তাদেরকে আমরা কি বলবো জানো? তাদেরকে আমরা বলবো কেমোসিনথেটিক অটোট্রপস, মানে রাসায়নিক বস্তুকে সাহায্য নিয়ে ওরা নিজের খাদ্য নিজে তৈরি করে। কোশ্চেনটা হচ্ছে আমাদের উদাহরণটা, ব্যাকটেরিয়ার নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়ার মতো বিভিন্ন অজৈব বস্তুর জারণ ঘটায়। এর ফলে এরা উৎপন্ন শক্তিকে এরা দেহে এটিপির উৎপাদনে ব্যবহার করে। এছাড়া ওই কেমোসিনথেটিক অটোট্রপস বা রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজীরা এরা নাইট্রোজেন, ফসফরাস বা আয়রন বা সালফারের মতো পরিপোষক গুলোকেও পুনরাবর্তনে মানে সাইক্লিক করতে, আমাদের বিভিন্ন চক্রের কথা বলি না, নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, সেই সবগুলোতেও এই রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নাহলে হয়তো নাইট্রোজেন চক্র হতোই না, আমরাও বাঁচতে পারতাম না ইনডাইরেক্টলি। সিউডোমোনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোজোমোনাস, এক্সাম্পল গুলো মাথায় রাখো। এরা হচ্ছে রাসায়নিক সংশ্লেষকারী কিছু স্বভোজীর নাম বললাম আমি। তাদের কোথায় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা মেডিকেলে কোশ্চেন আসতে পারে। রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কোথায় কোথায় তারা কাজে লাগে, একদম তোমাকে আমি বলে দিচ্ছি মেডিকেলে কি ধরনের কোশ্চেন আসে, কিন্তু আমি তোমাকে একদম শিওর শট 100% প্রুফ কিন্তু এটা। নেক্সট দেখো, প্রকৃতিতে পরভোজী ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু সব থেকে বেশি, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা এরা তাহলে কি কাজ করে? এরা বিয়োজক হিসাবে কাজ করে, অর্থাৎ পচা গলিত খাদ্যবস্তুকে এরা বিয়োজিত করে আবার মাটিতে ফিরিয়ে দেয়। কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, যেমন দুধ থেকে দই তৈরি করতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক তৈরি করতে, এবং সেখানেও ব্যাকটেরিয়া লাগে, স্ট্রেপ্টোকক্কাস।
বা সিম্বিগোত্রীয় মূলে উদ্ভিদের নাইট্রোজেন সংবর্ধনের কাজে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এদের মধ্যে আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের রোগও সৃষ্টি করে, তাদেরকে আমরা প্যাথোজেন্স বলি। যেমন মানুষ বা কিছু গৃহপালিত কিছু প্রাণী, এরা তাদেরও ক্ষতি সাধন করে। কিছু ব্যাকটেরিয়া সৃষ্টিকারী রোগের নাম শুনে রাখো, মেডিকেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কলেরা, টাইফয়েড, টিটেনাস এবং লেবুর ক্যাঙ্ক্রার রোগ, ভেরি ইম্পর্টেন্ট। এইখানটা কিন্তু মাথায় রাখবে এই ডিজিজ গুলোর নাম। তাহলে ব্যাকটেরিয়া কিভাবে জনন কার্য করে? ব্যাকটেরিয়া সাধারণত ফিশন বা বিভাজন পদ্ধতিতে জনন কার্য সম্পূর্ণ করে, কিন্তু যখন কোনো প্রতিকূল পরিবেশ আসে না, তারা তখন রেণু উৎপাদন করতে পারে, এটাকে আমরা অন্তঃরেণু বলি। তাহলে রেণু কখন তৈরি করে? প্রতিকূল পরিবেশে। ব্যাকটেরিয়া কিন্তু যৌন জননও করতে পারে। কি পদ্ধতি জানো? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন পদ্ধতিতে। যৌন জনন মানে কি? একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ এর স্থানান্তরকরণ ঘটে। এই হচ্ছে মোনেরিয়ান্স গুলো। আর মাইকোপ্লাজমা সম্বন্ধে বলি চলো। মাইকোপ্লাজমা মোনেরিয়ান্স গ্রুপের মধ্যে পড়লেও এরা সম্পূর্ণরূপে কোষ প্রাচীর বিহীন হয়। এরা হচ্ছে ক্ষুদ্রতম জীবিত কোষ। কোনটা ক্ষুদ্রতম জীবিত কোষ? মাইকোপ্লাজমা। এরা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, তাই এদেরকে আমরা অবায়ুজীবী বলি। এই মাইকোপ্লাজমা প্রাণী এবং উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। এই যে তুমি মাইকোপ্লাজমা সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে পড়বে। মাইকোপ্লাজমা আমাদের এনইটির কোশ্চেন আসার একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে মাইকোপ্লাজমা, যাদের মধ্যে কোষ প্রাচীর থাকে না, এরা সব থেকে ক্ষুদ্রতম জীবিত কোষ। সব থেকে ক্ষুদ্রতম জীবিত কোষকে তাহলে এত অবধি তোমাকে পড়ানো থাকলেও পরের দিন কিন্তু এত অবধি তোমার মক টেস্ট থাকবে, প্রথম থেকে এত অবধি। ক্লিয়ার? পরের দিন কিন্তু ভালোভাবে সবাই পড়ো, মক টেস্টটা পরের দিন কিন্তু খুব ভালোভাবে দিও কিন্তু, রাইট? তাহলে মাইকোপ্লাজমা অবধি তোমাদের পড়া থাকলো পরের দিন। তাহলে আমাদের জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলো আমরা দেখে নিলাম, তারপর মোনেরা সম্বন্ধে দেখলাম, মাইকোপ্লাজমা কোশ্চেন আসার গুরুত্বপূর্ণ জায়গা। দেখা যাক আমাদের কোন বন্ধুরা পরের দিন 40-তে 40 পাও। একদম লাইন তুলে তুলে তোমাকে বুঝিয়ে দিয়েছি, এর থেকে বাইরে হওয়া কোশ্চেন সম্ভব নয়। তুমি আমার ক্লাসটা বারবার শুনবে, দরকার হলে আমি রেকর্ডিং